দর্শক স্বাগত জানাচ্ছি জেডএসআরএম ইনসাইড পলিটিক্স। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সাম্প্রতিক রাজনৈতিক আলোচিত বিষয় নিয়ে এবং আমরা চেষ্টা করি এখান থেকে সংবাদ পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করবার এবং একটি সমাধান খুঁজবার। আজকে একটু হতাশাজনক পরিস্থিতি দিয়ে আমরা শুরু করতে চাই। আজকে যে দুর্ঘটনার খবরটি আমরা দেখেছি, বলা হয় স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন। সেই জায়গাটিতে বোধহয় আমরা হেঁটে যাচ্ছি, অতিক্রম করছি, কেননা আমরা দেখছি যে এক ধরনের বিচারহীনতার সংস্কৃতির পথে আবার হাঁটতে চলেছে বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবককে পিটিয়ে হত্যার যে ঘটনা বিকেলে ঘটেছে, সেটি কিন্তু আসলে সত্যি দুঃখজনক। আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে মর্মান্তিকভাবে কাউকে মেরে ফেলার ঘটনা বোধহয় এই 2024 সালে মেনে নেওয়া যায় না। আমরা সংবাদ বিশ্লেষণ করতে চাই। আজকের জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমরা কথা বলতে চাই বিচারহীনতা সংস্কৃতির শেষ কোথায়, এ নিয়ে আমাদের সঙ্গে অধ্যাপক ডক্টর আবুল কাশেম ফজলুল হক, আমরা শ্রদ্ধেয় আমাদের শিক্ষাবিদ, ইতিহাসবিদ এবং রাজনীতি বিশ্লেষক স্যারকে পেয়েছি। স্যার, আপনাকে ধন্যবাদ জানাই আজকে সময় দেওয়ার জন্য। একই সঙ্গে আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক এবং যুগ্ম সম্পাদক প্রথম আলো। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা অধ্যাপক ডক্টর আবুল কাশেম ফজলুল হক স্যার, আপনাকে দিয়েই শুরু করতে চাই। আমরা আজকে ঘটনাটি দিয়ে যদি শুরু করি, আমরা আলোচনার বিষয় বলছিলাম যে বিচারহীনতার সংস্কৃতির শেষ কোথায়। নতুন এক বাংলাদেশের কথা বলছি, নতুন নেতৃত্ব, নতুন আকাঙ্ক্ষা, নতুন উদ্দীপনা, কিন্তু সেখানে হুট করে এই ধরনের মব সংস্কৃতি বা এই ধরনের অপসংস্কৃতি আমরা যেটি লক্ষ্য করছি, হত্যার ঘটনা যেটি লক্ষ্য করছি, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা, সেটি নিয়ে স্যার আপনার ব্যক্তিগত অনুভূতি এবং মূল্যায়ন যদি একটু বলেন আমাদেরকে। অনেক দৃষ্টান্ত আছে যে মানুষ খুন করা হচ্ছে, অনেক কিছু দখল করে নিচ্ছে অনেকে। দেশে যে কোর্ট কাছারি আছে, দারোগা পুলিশ আছে, এগুলোকে অগ্রাহ্য করে। অবশ্যই পুলিশ কিছু পরে যায়, ধরপাকড়ও করে, কিন্তু একটা মানুষকে মেরে ফেললে তার কোনো প্রতিকার সম্ভব হয় না। এবং যে সমাজে বিনা বিচারে এইভাবে হত্যা করে মানুষ, সেই সমাজ ভালো অবস্থায় নেই, সেই রাষ্ট্র জাতি ভালো অবস্থায় নেই। আমরা সেই রকমই আছি। যত বেশি অনুসন্ধান করা যাবে, খারাপ দৃষ্টান্ত তত বেশি পাওয়া যাবে। ভালোর আশা আকাঙ্ক্ষা সম্ভাবনাও আছে, কিন্তু যারাই ক্ষমতায় যান অল্প দিনের মধ্যেই তারা ওই ক্ষমতার অপব্যবহার করেন, এই বিচারহীনতার বাস্তবতা তৈরি করেন। আমাদের দেশেও সেই রকম হয়েছে। এইখানে যদি আমরা আইনের শাসন, আমেরিকা থেকে বলা হয় হিউম্যান রাইটস। হিউম্যান রাইটস কথাটা একটু অ্যাবস্ট্রাকশন, স্পষ্ট বোঝা যায় না, কিন্তু আইনের শাসন বললে কথাটা খুব স্পষ্ট বোঝা যায় এবং মানুষ বুঝতে চায় যে আইনটা ভালো না মন্দ, আইনটা কার্যকর করার উপযোগী কি অনুপযোগী। আর হিউম্যান রাইটস বললে এই কথাগুলো ওর একটা চাপা পড়ে। তো এই বাস্তবতার মধ্যে আইনের শাসনের জন্য চেষ্টা করতে হবে। চেষ্টা পুলিশ বিভাগ, বিচার বিভাগ আছে, তারা করবে, প্রশাসন ব্যবস্থা আছে, আরও অনেক কিছু একটা রাষ্ট্রের অঙ্গ প্রত্যঙ্গ বাংলাদেশে আছে, সেগুলো থেকে করবে। বিশেষভাবে দরকার রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতাদের এই সম্পর্কে উচ্চ মূল্যবোধ সম্পর্কিত বক্তব্য প্রকাশ করা, প্রচার করা এবং সরকারের মাধ্যমে সেটাকে কার্যকর করার ব্যবস্থা করা, চাপ সৃষ্টি করা অনেক সময় দরকার হয়। তো এই বিষয়গুলো আমাদের দেশে ডেভেলপ করতে হবে। কে করবেন, কারা করবেন, এটা বলা মুশকিল। সাধারণত অগ্রসর নতুন চিন্তা, প্রয়োজনীয় চিন্তা বুদ্ধিজীবীরা সামনে আনেন, ইন্টেলেকচুয়ালরা, ইন্টেলিজেন্সিয়াতে চর্চা। কিন্তু বাংলাদেশে তো এখন বুদ্ধিজীবী শব্দটার ব্যবহারও বিলুপ্ত হয়ে গেছে। এখন বলা হয় বিশিষ্ট নাগরিক। তো এই বিশিষ্ট নাগরিকরা এখন আছেন, বর্তমানে সরকারও গঠিত হয়েছে বিশিষ্ট নাগরিকদের দিয়ে। তো রাজনীতি বিষয়টাকে বেশি গুরুত্ব দেওয়া দরকার, রাজনৈতিক দল গঠনে, রাজনৈতিক নেতৃত্ব সৃষ্টিতে এবং যোগ্যতর রাজনৈতিক নেতাদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়া। এই চিন্তা চেতনা এটা বাংলাদেশে ছিল 1960-এর দশকে, আমি বলবো 70-এর দশকেও ছিল, কিন্তু পরবর্তীকালে দ্রুত এই চেতনাটা আর বিকশিত হয়নি, বরং ওই লাঞ্ছিত হয়ে মানে একটা বিপর্যয়কর অবস্থা বাস্তবে জনজীবনে তৈরি করেছে। আমরা কোনো অবস্থাতেই বিচারহীন হত্যাকাণ্ডকে সমর্থন করতে পারি না। সমর্থন করা অমানবিক, অনুচিত। মানুষের বিবেচনা আছে, বুদ্ধি আছে। ছাত্রলীগ করুক, সে যুবলীগ করুক, সে যে দলেরই হোক না কেন, তাকে তো আমরা, তো আমাদের দুর্ভাগ্য যে ছাত্রলীগ বলি, ছাত্রদল বলি, এইসব দল তো কখনো সম্মানজনক দল হয়ে ওঠেনি।
বাংলাদেশ হওয়ার পরের কথা বলছি আমাদের রাজনৈতিক সংস্কৃতি যেটা। হ্যাঁ, তো এর মধ্যে যদি আমরা সংস্কৃতি চিন্তা করি, মানে মানুষের আচার আচরণ ভালোর দিকে যাচ্ছে না মন্দের দিকে যাচ্ছে, এই ক্ষেত্রে এইটাই সংস্কৃতির ব্যাপারে মূল বিচারের বিষয়। তো আমাদের রাজনীতির সংস্কৃতি যদি খুলি, অবশ্যই সেটা অত্যন্ত নিম্নগামী এবং আরও নিচের দিকে যাচ্ছে। মাঝে মাঝে একটু ভালোর দিকে আসে, যেমন এখন একটা উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, তারা চেষ্টা করছেন কিছু ভালো করার, রাজনৈতিক দলের সরকারও সেই চেষ্টা করেন, কিন্তু এটাকে সফল করার জন্য অনেক কঠিন দায়িত্ব এবং কঠিন প্রোগ্রাম নিয়ে জনসাধারণকে বুঝিয়ে কাজ করতে হবে। শুধু পুলিশি ব্যবস্থা, আদালতের মামলা দিয়ে সমস্যার সমাধান হবে না, সেই দিকে আমাদের চিন্তা বিকশিত হওয়া উচিত। বুদ্ধিজীবীদের একটা গুরুতর দায়িত্ব আছে এই ব্যাপারে অগ্রসর চিন্তা প্রকাশ করা। তো প্রকাশ করার জন্য প্রচার মাধ্যম তো এখন এত বেশি হয়ে গেছে যে কোনো এক পত্রিকাতে লিখে বা একটা চ্যানেলে কথা বলে সব বক্তব্য সবার কাছে যায় না। এই যে এত সুযোগ প্রচার মাধ্যমে, এটা অনেকটা কল্যাণের কাজও করে, অনেকটা আমরা অপব্যবহার করি, অপব্যবহারটাই বড় হয়ে উঠছে। আমরা চাই বাংলাদেশে আইনের শাসন, অথবা যদি মানবাধিকারে বলে তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু মানে মৌলিক নৈতিক দিক থেকে সাউন্ড ভালো এইরকম চিন্তা, এবং সেই চিন্তাকে কাজ করার জন্য সরকার এবং সরকার গঠনের জন্য রাজনৈতিক দল গঠন। 1980-র দশক থেকে রাজনৈতিক দল গঠনের ব্যাপারটা অবহেলিত। সরকার উৎখাত করা, ক্ষমতা দখল করা, এইটাই একটা নীতিতে দাঁড়িয়েছে। এই নীতি নিয়ে কোনো দেশ উন্নতি করতে পারে না। এই অনাচার, বিশৃঙ্খলা, অমানবিক কর্মকাণ্ড এবং আইনের শাসনের জায়গায় মানে কিছু লোকের হস্তক্ষেপ ইত্যাদি। জি স্যার, আমাদের তো বিশ্ববিদ্যালয়ে এখন একটা আমরা বলছি যে নতুন বাংলাদেশ, নতুন যে অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ধরনের ঘটনা ঘটে যাওয়াটা অনেক বেশি হতাশাজনক মনে করেন কিনা? যে যেখানে আমরা বলছি যে তরুণদের হাত ধরে এখন যেসব শিক্ষার্থী রয়েছেন তারা বাংলাদেশকে সামনে নিয়ে যাবে, তারা নেতৃত্ব দেবে। এইখানে একটা কথা বলি, খুব গুরুত্বপূর্ণ কথা। পাকিস্তানকালে এবং ব্রিটিশ শাসন আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় যেরকম ছিল স্বাধীন বাংলাদেশে সেই রকমটি নেই। যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সাল থেকে ক্লাস ইত্যাদি আরম্ভ হয়, সেখান থেকে 47 সাল পর্যন্ত দেখব ঢাকা বিশ্ববিদ্যালয় অত্যন্ত ছোট একটা প্রতিষ্ঠান, এবং সরকার এই বিশ্ববিদ্যালয়কে টাকাও খুব কম দেয়, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এবং ছাত্রদের অসাধারণ মর্যাদা ছিল, সমাজে সম্মান ছিল, শিক্ষকদের সীমাহীন সম্মান ছিল। শিক্ষকরা কোনো ভুল ত্রুটি করলে এটা প্রকাশ্যভাবে বলাও হতো না, মিডিয়াও নিত না, প্রাইভেটলি বলে সংশোধন করার চেষ্টা করত, এবং তার ফলও ভালো হতো। একটা সম্মানিত লোককে অসম্মান করা এটা ঠিক না, চেষ্টা করতে হবে ভুল থাকলে সেটা সংশোধন করে দেওয়ার। তো এখন তো সেইটা নাই। এই যে ডক্টর ইউনূস আজকে আমাদের প্রধান উপদেষ্টা হলেন, বলতে গেলে ইউনূস সাহেবই এই গোটা সরকার ব্যবস্থা পরিচালনা করেন। তো ইউনূস সাহেব যেভাবে মামলা মোকদ্দমায় পড়ে হয়রান হয়েছেন, এটাও তো তুলনাহীন। এর পেছনে যে বিচার বিবেচনা দরকার সেটা সরকারের ছিল না। তো ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তান আমলেও আগের ধারাবাহিকতায় ভালো ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিংবা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এই শিক্ষালাভের সার্টিফিকেট দিয়ে পাশ্চাত্য জগতে গিয়ে একটা বায়োডাটা দিলে অনেক প্রতিষ্ঠানে সম্মানের সঙ্গে তাদেরকে চাকরি দিত, বিশেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয়। তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পিছিয়ে থাকবে না, সব দিক দিয়ে মানে আকার আয়তনে ছোট হলেও মর্যাদা এবং শিক্ষার গুরুত্ব সমভাবে স্বীকৃত হয়। এই চেষ্টা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের ছিল। মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয় করা হলো, এটা ব্রিটিশ সরকার বলতেন। আর যারা এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং ছাত্র হয়ে এসছেন তাদের চেষ্টা ছিল কোনো ক্রমেই আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের চেয়ে পেছনে থাকবো না, ছোট সেইটুকু আমাদের সংখ্যা কম হবে, বিভাগ কম, কিন্তু যেটুকু আমাদের আছে এটার সম্ভবপর সর্বোৎকৃষ্ট মানে রূপ দেওয়ার আমরা চেষ্টা করবো। এইসব স্পিরিট সাথেই বাংলাদেশে নষ্ট হয়ে গেছে। আমাদের গোটা রাষ্ট্র ব্যবস্থার মৌলিক সংস্কার দরকার, এটা সেই কাজটি এখন চলছে। এর জন্য যে প্রস্তুতি এটা সম্ভব হতে পারে পলিটিক্যাল পার্টি গঠনের মধ্য দিয়ে। উপদেষ্টা পরিষদ এখন যে কাজ করছেন আমরা সেটার সাফল্য কামনা করি, একটা অচল অবস্থার মধ্যে সতর্কতা আনবার চেষ্টা। স্যার, আমরা আবার আসবো আপনার কাছে, আবার আরও শুনবো। আমাদের সঙ্গে সোহরাব হাসান রয়েছেন, প্রথম আলোর যুগ্ম সম্পাদক, একই সঙ্গে একজন কবি
একজন কলামিস্ট, আমরা নিয়মিত আপনার লেখা পড়ি। সোহেব হাসান, আমরা অনেকগুলো দুঃখজনক সংবাদ, মর্মান্তিক ঘটনা আজকে, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা যে ঘটনাটি শুনলাম, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটি নিয়ে স্যার বলছিলেন, এবং আমরা দেখছি যে একের পর এক আমরা পত্রিকায় যে নিউজগুলো আসলে এখন দেখতে পাচ্ছি যে আমাদের বিএনপির, আপনি হয়তো এই সংবাদটিও পেয়েছেন যে খালেদা জিয়ার প্রধান নিরাপত্তা রক্ষীকে কিন্তু গুমের ঘটনা ঘটেছে। সেখানে এরকম এই ধরনের ঘটনাগুলো আসলে আমাদেরকে কি ধরনের সিগন্যাল দিচ্ছে? আমরা একটা পরিবর্তনের কথা যখন বলছি, তখন আসলে আপনার কাছ থেকে একটু আপনার পর্যবেক্ষণ এবং মূল্যায়ন জানতে চাইব। ধন্যবাদ। স্যার তো বললেন, স্যার বক্তব্য বা তার বিশ্লেষণ প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি যে পরিবর্তনটা আনবে কে? মানুষ। সেই মানুষকে নিজেকে তৈরি করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। সেটি যদি না হয়, আমরা এত বড় একটা ছাত্র গণ অভ্যুত্থান হলো, একটা দুর্দণ্ড প্রতাপশালী সরকার বিদায় নিতে বাধ্য হলো, হ্যাঁ, এবং আওয়ামী লীগ এখন কোথাও নেই, দৃশ্যপটে নেই। তো যারা আন্দোলন করলেন, যারা সফল হলেন, তাদের মূল কথা ছিল কি? অন্যায়ের বিপরীতে ন্যায় প্রতিষ্ঠা, অত্যাচারের বিপরীতে সুশাসন প্রতিষ্ঠা এবং আইনের শাসন, মানবিক মর্যাদা এবং সমতার কথা বলছিলেন। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন ছিল। একটি আপনি চিন্তা করতে পারেন যে একটি ভারসাম্যহীন, মানসিকভাবে অসুস্থ ছেলে, তার খাওয়া পড়ার ব্যবস্থা নেই, মেধাবী শিক্ষার্থী ছিল একসময়, কিন্তু তার ব্যক্তিগত বিপর্যয় এবং যেটি বিভিন্ন সামাজিক মাধ্যমে এবং সংবাদ মাধ্যমে এসেছে যে প্রেম ঘটিত কারণে সে মানসিক ভারসাম্য হারায়, পরবর্তীকাল তার বাবা মারা যায়, ভাই মারা যায়, মা মারা যায়। এ কারণে আর তার একেবারেই তার দেখার কেউ নেই এবং বিভিন্ন জায়গায় সে কী বলে, মানুষের কাছে চেয়ে চিনতেই খায়। হলেও গিয়েছিল, এর আগেও গিয়েছে। তো একটা বিশ্ববিদ্যালয়, দেশের সেরা শিক্ষার্থীরা যেখানে আছেন, সেখানে যদি একটি ছেলে এরকম খাবারের দাবি করে বা খাবার চায় অথবা চুরিও করে তাদের ভাষার দাবি অনুযায়ী, সে এই ফজলুল হকের হলের তাকে মেরে ফেলতে পারে না। এবং যেভাবে অত্যাচার করেছে তাকে, আমরা দেখলাম যে ফেসবুকের ছবিতে একবার খাবার দিয়েছে, খাচ্ছে, তারপর যেভাবে অনেকজন মিলে যেভাবে পিটিয়ে মেরে ফেলছে, মানে বিভৎস অপরাধ, মানে বিভৎস, আপনার নৃশংস, মানে মানুষ মানুষকে এভাবে হত্যা করতে পারে। এর সাথে একটি ঘটনাই মনে পড়ে, সেটা হচ্ছে বুয়েটের যে আবরারকে মারল ছাত্রলীগ, এবং সেখানেও তারা যে হত্যার জন্য মেরেছে তা নয়, তারা ভেবেছিল যে তাকে একটা শাস্তি দেয়া, তারপর তো মারা গেল। সেটাও অনেক ভয়ানক, অনেক ভয়ানক, অনেক বিভৎস। একই সঙ্গে জাহাঙ্গীরনগরের কথা বললেন। জাহাঙ্গীরনগরে একটি ছেলে, সে ছাত্রলীগ করতো এবং ছাত্রলীগ সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার বিরোধিতা করেছে বলে তাকে আইনের হাতে, তার যদি অন্যায় হয়ে থাকে আইনের হাতে সোপর্দ করা যেত। তাকেও কিন্তু ধরে নিয়ে 2 দফায় মারল। প্রথম দফায় মারার পর তাকে প্রক্টরের অফিসে নিয়ে যাওয়া হলো, সেখানে আবার আরেক দফা মারা হলো প্রক্টরের অফিসে বা যেখানে নিয়ে যাওয়া হলো, এবং মারা গেল। এর আগে আরও কয়েকটি ঘটনা, বরগুনায় এরকম চুরি সন্দেহে মেরে ফেলেছে, বগুড়ায় প্রায় সন্দেহে। আচ্ছা, যে বিষয়টি হচ্ছে আমরা এতদিন গুরুত্ব দেইনি, আমলে নেইনি, যে এই যে পরিবর্তনের পর এই মব জাস্টিস শুরু হয়ে গেছিল, গণহেনস্থা, অর্থাৎ আইন নিজের হাতে তুলে নিয়ে বিচারটা নিজেই করা, কাউকে চেয়ার থেকে তুলে দেওয়া, কাউকে জোরপূর্বক সরিয়ে দেওয়া, অফিসে ঢুকতে না দেওয়া, শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে না দেওয়া, এগুলো কি? এগুলো হচ্ছে মানে শুধু অন্যায় বললেও কম বলা হয়। স্যার যেটি বলছিলেন, আমাদের মূল্যবোধ, আমরা যে আসলে আমাদের মূল্যবোধ, নীতি, নৈতিকতা, মানে মানুষ হিসেবে তো মানুষের প্রতি একটা ভালোবাসা থাকে, একটা মমত্ববোধ থাকবে। একজন মানুষ বিপদে পড়লে, এবং বাঙালির তো একটা কি বলে, বাঙালি আতিথেয়তা পরায়ণতা সম্পর্কে একটা সুনাম আছে বিশ্বে। আর যে কোনো একজন মানুষ আসলে আমাদের গ্রামে গঞ্জে কি আর কিছু না থাকলে 1 গ্লাস পানি এবং 1 মুঠো গুড় দেওয়া হয়, কিন্তু সেখানে এভাবে মেরে ফেলা একের পর এক, তার মানে হচ্ছে দুটো। একটা হচ্ছে যে আইনের প্রতি বিশ্বাস নাই, আইনের প্রতি আস্থা নাই,
মানে যারা এই কাজগুলো করছে আইনের প্রতি আস্থা নাই, এবং তারাই সে কারণেই আইনটি নিজের হাতে তুলে নিয়েছে। তাতে তো এক ধরনের ললেসনেস, মানে চারজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে, আটক করা হয়েছে, এবং সেখানে তো অনেকজন মিলে এই মারধর করেছে। এবং জাহাঙ্গীরনগরে দেখলাম যে বিক্ষোভ হয়েছে, ছাত্রলীগের একজন কর্মীকে বা নেতাকে এইভাবে হত্যা করার কারণে সেখানে আজকে যারা মিছিল করেছে তারা ছাত্রলীগের কেউ না, অন্য। তার মানে শিক্ষার্থীদের মধ্যে, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে, এমনকি আন্দোলন যারা করেছে তাদের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে। আর এক্ষেত্রে সরকারেরও গাফিলতি আছে। এই যে একের পর এক মব জাস্টিস হচ্ছিল, বিভিন্ন জায়গায় হয়রানি করা হচ্ছিল, মানুষকে হেনস্থা করা হচ্ছিল, মানুষের মাজার খানকা দরবারে হামলা করে আসছিল, কিন্তু পুলিশ নির্বিকার, সরকারও তেমন আমলে নেয়নি, নির্দেশনা দিয়ে ক্ষান্ত রয়েছে। কঠোর আগুন দেওয়ার যে ঘটনাটি, সেটি কিন্তু মানুষকে রীতিমতো অবাক করে দিয়েছে। অবাক না, মানুষ হতভম্ব, মানুষ শব্দটা এটা হতে পারে। আচ্ছা, আজকে আরো একটি কি বলে খুবই উদ্বেগজনক ঘটনা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে, মানে দীঘিনালায় পাহাড়িদের বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছে। গতকাল একটি ঘটনা ঘটেছিল, মোটরসাইকেল চুরির ঘটনায়। সেই কে মেরেছে তা কেউ জানে না, কিন্তু আজকে নির্বিচারে পাহাড়িদের বাড়িতে আগুন। আমরা নৃশংস ঘটনার খবর পাচ্ছি। সৌরভ হাসান, আমরা আরও কথা বলবো, একটা বিরতি নেবার সময় আছে আমাদের সঙ্গে। দর্শক, আমাদের আজকে আলোচনা করছি বিচারহীনতার সংস্কৃতির শেষ কোথায়। অধ্যাপক ডক্টর আবুল কাশেম ফজলুল হক আমাদের সঙ্গে রয়েছেন, সৌরভ হাসান রয়েছেন। আমরা আরও কথা বলবো একটা ছোট্ট বিরতির পর, আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ZSRM ইনসাইড পলিটিক্সে। আমরা কথা বলছি বিচারহীনতার সংস্কৃতির শেষ কোথায় এই শিরোনামে। আমাদের সঙ্গে দুজন অতিথি আজকে স্টুডিওতে রয়েছেন। আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক ডক্টর আবুল কাশেম ফজলুল হক, শিক্ষাবিদ, ইতিহাসবিদ এবং রাজনীতি বিশ্লেষক। আমাদের সঙ্গে রয়েছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো, সিনিয়র সাংবাদিক এবং একজন কবি। আমরা দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আবুল কাশেম ফজলুল হক স্যার, আপনার কাছ থেকে আরেকবার জানতে চাইবো, আমরা যে বিচারহীনতার সংস্কৃতি নিয়ে কথা বলছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য নিয়ে আপনি বলছিলেন, মানুষের মূল্যবোধের জায়গাটি আসলে নেই সেই জায়গাটিতে। আমরা যে পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই পরিবর্তিত বাংলাদেশে আমাদের আসলে অনেক সংস্কার উদ্যোগ নিয়েছেন ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। সেখানে আমরা দেখেছি শিক্ষা, পরিকল্পনা, আর্থিক খাতে যে নেতৃত্বগুলো এসেছে, অনেক বেশি মেধাসম্পন্ন যোগ্য লোককে নিয়ে আসা হয়েছে। আপনি আশাবাদের জায়গা এবং সংস্কারের জায়গাগুলো, অগ্রাধিকারের জায়গাগুলো কি হওয়া উচিত এবং সেটি কতটা হচ্ছে, সেই বিষয়ে আপনার পর্যবেক্ষণ যদি জানাতেন। আমাদের জনজীবনে, জাতীয় জীবনে জনগণের মধ্যে আকাঙ্ক্ষা আছে যে আমাদের অবস্থা ভালো হোক, এবং যারা নেতৃত্ব দিয়ে আমাদের অবস্থা ভালো করবেন আমরা তাদেরকে সমর্থন দেব, তাদের হয়ে কাজ করব, এরকম একটা মনোভাব জনগণের মধ্যে আছে। এবং রাজনৈতিক কোনো দল, কোনো নেতা চেষ্টা করলে এটাকে আরও সংগঠিত, বিকশিত এবং উন্নত স্ট্যান্ডার্ড দিতে পারেন। এখানে আমাদের প্রশ্ন হলো, নেতৃত্ব কোথায়, নেতা কোথায়? পাকিস্তান আমলে এই কথাটা শুনতাম যে আমাদের বিরাট সম্ভাবনা আছে, কিন্তু আমাদের নেতাকে, আমাদের নেতৃত্ব কোথায়? তো এই প্রশ্নের কোনো মীমাংসা হয়নি। 69-এর গণ অভ্যুত্থানের সময়ে ঢাকার সব পত্রপত্রিকা লিখেছে যে স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান, কোনো রাজনৈতিক দল অথবা অন্য কোনো ধরনের সংগঠন এটা অর্গানাইজ করেনি। এই কথাটাতে আংশিক সত্য আছে, কিন্তু 6 দফা কর্মসূচি দিয়ে শেখ মুজিবুর রহমান তো নেতৃত্বে আসছিলেন, জাতীয়তাবাদী 6 দফা কর্মসূচি দিয়ে নেতৃত্বে আসছিলেন। আমি একেবারে ছোটোবেলা থেকেই শেখ মুজিবের সভা-টভা এগুলোতে গেছি। তো তখন তো লোকমুখে শুনেছি যে শেখ মুজিবের কোনো উন্নত স্ট্যান্ডার্ড নাই, রাজনৈতিক চিন্তা, রাজনৈতিক কর্মকাণ্ডে, আরও নানান রকমের বাজে কথা বলতো। কিন্তু যখন শেখ মুজিব 6 দফা কর্মসূচি দিয়েছেন, তখন থেকে শেখ মুজিবের নিন্দার কথা আর লোকের কাছে শুনি না। আমাদের তো একটা পথ দেখিয়েছেন। তো এই 6 দফা আন্দোলন, তার পাল্টা আইয়ুব খান এটার মোকাবেলা করার জন্য আগরতলা ষড়যন্ত্র মামলায় দিলেন এবং তাতে শেখ মুজিবকে 1 নম্বর আসামি করেছেন। কিন্তু শেখ মুজিব কখনো এটার সাথে সংশ্লিষ্ট ছিলেন একথা তিনি নিজে বলেননি। এবং তিনি যেটা বলেছেন
ওটা ইসলামাবাদ ষড়যন্ত্র। তো এটাকে তিনি কোনো গুরুত্ব দেননি। এটা পরিকল্পনা করে ইসলামাবাদ থেকে, ইসলামাবাদ মানে পাকিস্তানের রাজধানী, ষড়যন্ত্র করে দিয়েছে। এটি শেখ মুজিবের বক্তব্য, নিজের মুখে আমরা যতদূর পেয়েছি। এর সাথে বর্তমান প্রেক্ষাপটের বর্তমান প্রেক্ষাপটেও একই কথা, আগের মতো গণজাগরণ নেই। 6 দফা আন্দোলনের সময় 60-এর দশকে যে গণজাগরণ ছিল বাংলাদেশে এবং প্রায় গোটা পৃথিবীতে, এখন সেই অবস্থাটা নেই। নতুন প্রযুক্তি আসছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, আরও অনেক কিছু নড়ে গেছে। এই বাস্তবতা আগের থেকে ভিন্ন, কিন্তু এই ভিন্ন বাস্তবতার মধ্যেও জনগণকে জাগিয়ে তোলা, মহান একটা লক্ষ্য জনগণের সামনে দেওয়া, এরকম নেতা এবং নেতৃত্ব আমরা পাচ্ছি না। এবং রাজনৈতিক নেতৃত্বের শূন্যতার মধ্যেই তো আজকের এই উপদেষ্টা পরিষদ আসছে। তো যারা উপদেষ্টা পরিষদে আছেন তারা রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন নন, কিন্তু একাডেমিক কেরিয়ার তাদের প্রত্যেকের ভালো, অর্থাৎ পরীক্ষার ফল ভালো করেছেন। তারা প্রত্যেকেই সমাজের গুরুত্বপূর্ণ অবস্থানে থেকেছেন, থাকছেন, ওই দিক দিয়ে তাদের গুরুত্ব আছে। তারা যে কাজ করতে চাইছেন এটা খুব বেশি বড় করে প্রোগ্রাম নিলে পারবেন না। মোটামুটি জরুরি ভিত্তিতে কিছু প্রোগ্রাম নিয়ে সেটিকে সফল করে নির্বাচনের দিকে যাতে সুষ্ঠু নির্বাচন করতে পারে সেদিকে তার ব্যবস্থা করা। আর সুষ্ঠু নির্বাচনের সময়ও মনে রাখতে হবে কিছু ত্রুটি বিচ্যুতি থাকবেই। তারপরেও ত্রুটি বিচ্যুতিকে বড় করে দেখানো যাবে না। নির্বাচন কমিশনের প্রতি আস্থা থাকতে হবে, তা না হলে নির্বাচন হবে না। এইসব কিছু পয়েন্ট আছে, এইগুলো ঠিক করাই এই তত্ত্বাবধায়ক যে অবস্থা অন্তর্বর্তীকালীন যে সংস্কারগুলোর কথা আমরা বারবার বলছি, তারা এগুলো বলছেন। এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার, আইন এবং বিচার ব্যবস্থার সংস্কার, এগুলো না হলে তো আসলে মানে যে পরিবর্তনটা আসবে না। আইনের শাসন চাই আমরা, সন্ত্রাস মুক্ত, জঙ্গিবাদ মুক্ত সমাজ, বৈষম্যহীন বাংলাদেশ, শান্তিপূর্ণ বিকাশশীল চাই, সেটা আসবে না, করা যাবে না। স্যার আমরা আবার আসবো আপনার কাছে। আমরা একটু সোহরাব হাসানের কাছে যেতে চাই। সোহরাব হাসান, একই বিষয় আসলে স্যার যে কথা বলছিলেন, আমরা আসলে যে আকাঙ্ক্ষা আমাদের, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের যে বাস্তবতা, সেখানে পদে পদে আসলে নানা রকম বাধা রয়েছে। এত বাধা অতিক্রম করে আসলে একদিকে সরকারের দিকে চাপও রয়েছে যে আপনারা কবে নির্বাচন দিবেন, সেই চাপ যেমন রয়েছে, আবার তাদের সংস্কারের লক্ষ্যও রয়েছে। আবার এই ধরনের ঘটনা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে আবার এক ধরনের বিচারহীনতা। সব মিলিয়ে আসলে আমরা কোন দিকে যাচ্ছি? আকাঙ্ক্ষাটা কার? ভদ্রলোকদের আকাঙ্ক্ষা একরকম, আর সাধারণ মানুষের, অর্থাৎ খেটে খাওয়া শ্রমিক, কৃষক, মজুর, রিক্সা চালক, এই যে যাদের আমরা শ্রমজীবী মানুষ, তাদের আকাঙ্ক্ষা আর একরকম। তাদের আকাঙ্ক্ষা এই মুহূর্তে যে নিত্যপণ্যের দাম কম থাকুক, সেটাই তারা পরিবর্তন দেখতে চায়। যে আওয়ামী লীগ শাসনামলে সিন্ডিকেট ছিল ইত্যাদি, নানা রকম কমিশন বাণিজ্য ছিল, চাঁদাবাজি ছিল, সেগুলো যদি এখন না থাকে তাহলে পণ্যের দাম কমবে, কিন্তু কমছে না। সুতরাং তাদের প্রথম চাওয়া হচ্ছে নিত্যপণ্যের দাম কমুক। দ্বিতীয় চাওয়া হচ্ছে যানজট, ঢাকা শহরে বিশেষ করে যানজটের অসহনীয় যে যন্ত্রণা, যে দুর্ভোগ, তা থেকে মুক্তি। তৃতীয় হচ্ছে আইন শৃঙ্খলা, মানে নিরাপত্তা, সেটা ঘরে বাইরে তার নিরাপদ থাকবে। কিন্তু আমরা দেখেছি শুধু এই মব ট্রায়াল নয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এক ধরনের অবনতি। চাঁদাবাজি আছে, টার্মিনাল বলুন, স্টেশন বলুন, বা বাস ইত্যাদি, একটু ভিন্ন আদলে, বা হয়তো আপনি পদ্ধতি একই, লোকগুলো পাল্টে গেছে। তো সুতরাং পরিবর্তন তো হলো না। একটা হচ্ছে যে, যেটা আমি মনে করি সবারই উদ্বিগ্ন হওয়া হচ্ছে শিক্ষা। আমাদের শিক্ষা তো অচল। 3 মাস হতে চলল, 3 মাসে বাংলাদেশে উচ্চশিক্ষা বলতে যেটা বোঝায়, অর্থাৎ মাধ্যমিক এবং প্রাথমিক বাদ দিলে সেই শিক্ষাটা প্রায় অচল, স্থবির। এটি যত দ্রুত সম্ভব, কোনো বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে, যত দ্রুত সম্ভব পূর্ণ উদ্যমে এটি চালু করা, শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে পরীক্ষায় ফিরে যাওয়া, এটি হচ্ছে। আর সংস্কারের যেসব রূপরেখা কবে দিবে, কিভাবে দিবে, এটারও একটা নির্দিষ্ট কি বলে কাঠামো তৈরি করা উচিত। 6টি কমিশন করেছে এবং একটি কমিশনের ইতিমধ্যে দেখলাম যে কমিশন প্রধান একজন প্রথম যাকে করেছিলেন তাকে বাদ দিয়ে নতুন একজন, স্বাধীন মালিক। হ্যাঁ, এখানেও তো প্রশ্ন যে কেন তাহলে করা হলো।
তার সম্মতি নেওয়া হয়েছিল কিনা, যদি সম্মতি নেওয়া হয়ে থাকে তিনি কেন অপারগতা প্রকাশ করলেন বা অপারগতা করলেন কিনা। তার সচিব, তার সহকারী কিন্তু বলেছেন যে স্যারের ব্যাপারে কোনো কথা বলবেন না। তার মানে মানুষের মধ্যে প্রশ্ন যে নিশ্চয়ই কোনো গড়বড় আছে, নিশ্চয়ই একটা ধোঁয়াশা তৈরি হয়। ধোঁয়াশা না, বেশ সন্দেহ তৈরি হয় যে এটি আদৌ কতটা এগোবে। তার মনে করি যে মৌলিক বিষয়ে এখনো দেশের একটা বড় অংশের মানুষ দারিদ্র্য সীমার নিচে। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিতে তাদেরকে দারিদ্র্য সীমার উপরে তুলে আনার কোনো কর্মসূচি আশু পদক্ষেপ থাকবে কিনা, এগুলো অনেকগুলো প্রশ্ন। একটু সময় দিতে আমরা আশা করব, আমরা যেহেতু সময় তো হচ্ছে বাস্তবায়ন, কিন্তু কি করতে চাই সেটা কিন্তু প্রথমেই ঠিক করতে হবে। সরকার সেটার সময় বোধহয় আমাদের নিশ্চয় হয়েছে, দেওয়া উচিত। আমরা সৌরভ হাসান, আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় হয়েছে এবং এই সুনির্দিষ্ট রূপরেখার বিষয় নিয়ে আরও কথা বলবো আমরা। দর্শক, জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে আমরা কথা বলছি বিচারহীনতার সংস্কৃতির শেষ কোথায় এবং সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আরও কথা বলবো আরেকটা ছোট্ট বিরতির পর। আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, স্বাগত আরও একবার জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে। আমরা কথা বলছি বিচারহীনতা সংস্কৃতির শেষ কোথায়। আমাদের সঙ্গে আজকে রয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক অধ্যাপক ডক্টর আবুল কাশেম ফজলুল হক, শিক্ষাবিদ, ইতিহাসবিদ এবং রাজনীতি বিশ্লেষক। স্যার, আরও একবার স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা স্যার অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে ছোট ছোট করে যদি দু একটা বিষয় জানতে চাই যে আমাদের দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমরা পোশাক খাতে অস্থিরতা দেখতে পাচ্ছি, অর্থনীতিতে এক ধরনের চাপ তৈরি হচ্ছে, চাঁদাবাজির ঘটনা, অভিযোগও পাওয়া যাচ্ছে। সব মিলে আসলে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিটা হওয়া খুব জরুরি কিনা, এবং সেটার জন্য সরকার এই যে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার, তাতেও কি আমরা খুব বেশি উন্নতি মনে হচ্ছে আপনার, নাকি সেটার আরেকটু সতর্ক হওয়া উচিত? একটা ভিন্ন রকম ব্যাপার। দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানের জন্য বেশি সময় দরকার, আর নির্বাচিত সরকারের পক্ষেই এই সংস্কারগুলো করা সম্ভব হতে পারে। অনির্বাচিত সরকারদের বেশি দিন রাষ্ট্র চলবে না, একসময় নানান অসন্তোষ দেখা দেবে। সেই অসন্তোষ দেখা দেওয়ার আগেই এই সরকার তাদের মানে পালনীয় কাজ, কর্তব্য যদি সম্পন্ন করেন তাহলে আমরা সেটাকে সাফল্য বলবো। এই জায়গায় সুষ্ঠু নির্বাচনের মধ্যে সেখানে তাদেরকে একটু সহযোগী মনোভাব নিয়ে যে পাশে থাকা, সেটা বোধহয় তারা পাচ্ছেন কিনা, সেটা রাজনীতিবিদদের সাথে তো সেইভাবে আলাপ করছেন না তারা। রাজনীতির গুরুত্ব না দিয়ে কেবল শীর্ষ পর্যায়ের একজন দুজনের সঙ্গে কথা বলছেন। কি কথা বলছেন সবটা তো আর জানানো হয় না। তো রাজনীতির উন্নতির জন্য যেগুলো দরকার সেগুলো রাজনৈতিক দলগুলোর করা দরকার, যে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে এবং দল গঠন করবে দুটাই। এখানে আওয়ামী লীগ বা বিএনপি বা অন্যান্য যেসব দল আছে, দল গঠনের জন্য তো কোনো চেষ্টাই করেননি বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে দাঁড়িয়ে যাওয়ার পরে আজকে 53 বছরের মধ্যে। দল গঠনে কেন্দ্রীয় গুরুত্ব দিতে হবে এবং একটা রাজনৈতিক দল জনগণের হয়ে ক্ষমতায় যেতে হবে। অনেক সমস্যা আছে, সব সমস্যার সমাধান সম্ভব নয়, কিন্তু সমাধানযোগ্য সমস্যাগুলো জনসাধারণের সামনে দিতে হবে যে এইগুলো সমাধান সম্ভব, এইভাবে আমরা সমাধান করতে চাই। এইভাবে যদি বক্তব্য নিয়ে রাজনৈতিক নেতারা আসেন তাহলে বলবো যে এটা একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আছে। কেবল সরকারের ক্ষমতা দখল এর মধ্যে তো সীমাবদ্ধ হয়ে পড়েছে। ধন্যবাদ স্যার। তার মানে একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ আসলে করা দরকার। স্যার, আমরা যেহেতু সময় স্বল্পতা, আমরা সৌরভ হাসান আপনার কাছে শেষ মন্তব্য নিতে চাই একই বিষয়ে। আসলে স্যার যেটি বলছিলেন যে আমরা সংস্কারও করব, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সময় তো আসলে তুলনামূলক কম থাকে। রাষ্ট্র পরিচালনা করবে রাজনৈতিক দল, সুতরাং প্রথম হচ্ছে সবার আগে রাজনৈতিক দলের ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, গণতান্ত্রিকভাবে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে প্রতিটি স্তরে, এবং তাদের আচরণ, তাদের কর্মসূচিতে গণতন্ত্রের প্রতিফলন থাকতে হবে, এবং তারা যে কথা জনগণকে দেয় সেই কথা রাখতে হবে। কারণ আমাদের রাজনৈতিক অভিজ্ঞতা হচ্ছে যে দলগুলো বড় বড় কথা দিয়ে জনগণের কাছে লম্বা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে, কথা রাখে না। একই প্রক্রিয়ায় তাদেরকে প্রায় প্রতিটি দলকেই কিন্তু যাওয়ার সময়, আসার সময় খুবই অভিনন্দন নিয়ে তারা আসে, যাওয়ার সময় নিন্দা নিয়ে যেতে হয়। সেটি ভবিষ্যতে না যেতে হয়, রাজনৈতিক দলগুলো এর থেকে শিক্ষা নেবে, এটাই প্রত্যাশা। নিশ্চয়ই আমরা সেটি আশা করব। আমাদের হাতে আর একটু সময় আছে, 30 সেকেন্ড। সেক্ষেত্রে আপনার কাছে যদি একটু জানতে চাই স্যারের কাছে ছোট্ট করে, স্যার সৌরভ হাসান যেটা বলছিলেন, এখানে গুরুত্বপূর্ণ কথা যে নতুন প্রযুক্তি যেভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে, তাতে পৃথিবীতে উৎপাদন অনেক বেড়েছে, কৃষি উৎপাদন, অন্য সব উৎপাদনও।
এখন যদি একটু প্রত্যেক রাষ্ট্রে আইন কানুন পরিবর্তন করে যারা শ্রমজীবী মানুষ, তারা মধ্যবিত্ত সমাজের নিম্নস্তর, তাদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্যও যদি কাজ করা হয়, কেবল উচ্চ শ্রেণীর না, নিচের পর্যায়ে, তাহলে সব দেশ রাষ্ট্রে মানুষ সম্মানজনকভাবে খেয়ে পড়ে বাঁচতে পারবে। এইটুকু মানে বিজ্ঞানের কল্যাণে এবং শ্রমশক্তির কল্যাণে মানব জাতি অর্জন করেছে। এটা সদ্ব্যবহার কাম্য। মানব জাতির বিরাট সম্ভাবনা আছে বাংলাদেশে জনজীবনে, সেটা কাজে লাগাতে পারে, কিন্তু নেতৃত্ব লাগবে, সংগঠন লাগবে। স্যার আমাদের সময় শেষ। স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাই এবং সোহরাব হাসান আপনাকেও ধন্যবাদ জানাই আজকের আলোচনায় সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো আমরা জেডএসআরএম ইনসাইড পলিটিক্স এখানে শেষ করছি। আগামীকাল আবারও দেখা হবে নতুন বিষয় নিয়ে, নতুন অতিথির সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।